এসআইআর নিয়ে অনেকেই বিভ্রান্ত, শুধু সাধারণ মানুষ কেন, রাজ্যের একেবারে প্রথম সারির আধিকারিক তারাও বিভ্রান্ত। আমি নাম বলবো না অবভিয়াসলি। রাজ্য সরকারের একেবারে উচ্চতম পদে আসীন একেবারে আধিকারিক, তার সন্তান আমেরিকায় পড়েন, নাম ডিলিট হয়ে গেছে। পুলিশ আধিকারিক, নাম ডিলিট হয়ে গেছে। পুলিশ আধিকারিকের সন্তান, নাম ডিলিট হয়ে গেছে। অনেকের নাম ডিলিট হয়ে গেছে, তারা যোগাযোগ করছে। শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পদে এই মুহূর্তে তারা চাকরিরত, তাদের নাম ডিলিট হয়ে গেছে। তারা খুব চিন্তায়, কি করবেন বুঝতে পারছেন না। সর্বপ্রথম 28/2 লিস্ট বেরোলো, নাম নেই। আপনারা অনেকেই অলরেডি ডিই অফিসে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে অলরেডি আবেদন করেছে, সেটা 28/2 এর সাপেক্ষে। সাবসিকুয়েন্টলি যে আন্ডার অ্যাডজুডিকেশনের পরে 28/3 সহ পরপর তালিকা বেরোচ্ছে, সেখানে আফটার অ্যাডজুডিকেশন যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের ট্রাইব্যুনালের অ্যাপিল করতে হবে। ট্রাইব্যুনালে অ্যাপিল কিভাবে করবেন এই নিয়ে আপনাদের মধ্যে আতঙ্ক রয়েছে এবং প্রচুর ফোন করছেন। বিশেষ করে যারা সরকারি বিভিন্ন পদে আসীন, তারা যেহেতু তাদের মামলা আমি করি, তারা বিভিন্নভাবে তারা ফোন করছেন। তারা বিশেষ করে এই সর্বশেষ যে সুপ্রিম কোর্টের মামলার পরে আরো বেশি ফোন করছেন। আপনাদের প্রত্যেককেই বলি, এই মুহূর্তে ট্রাইব্যুনাল অ্যাপিল করা ছাড়া এই মুহূর্তে আইনগত কোনো প্রকার রেমেডি এই মুহূর্তে নেই যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের জন্য আইনগতভাবে। দেখুন, আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে যে প্রভিশন ছিল, সেখানে যে অ্যাপিলের প্রভিশন আন্ডার সেকশন 24, সেখানে কিন্তু সেই প্রভিশনটি এখন সাবস্টিটিউট হয়ে গেছে এই ট্রাইব্যুনালের দ্বারা। তার কারণ সুপ্রিম কোর্টে নির্দেশ মোতাবেক, কারণ সুপ্রিম কোর্ট এই জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করেছেন সেই আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা 60 লাখের অধিক মানুষজনদের অ্যাডজুডিকেশনের জন্য। অলরেডি প্রায় সমাপ্ত হয়ে গেছে। 6 তারিখে মামলার পরবর্তী শুনানি, তার আগেই আশা করি সেটা হয়ে যাবে। কিন্তু যে লাস্ট লিস্ট বেরোচ্ছে তাতে প্রচুর মানুষের নাম ডিলিট হয়ে গেছেন, ফলে তারা একেবারেই বিভ্রান্ত। আগের রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে যে প্রভিশন ছিল সেকশন 24 অ্যাপিলস, এন্ড অ্যাপিল শ্যাল লাই উইদিন সাচ টাইম এন্ড ইন সাচ ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইব টু দ্য চিফ ইলেকট্রাল অফিসার ফ্রম এনি অর্ডার অফ দ্য ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আন্ডার সেকশন 22 অর সেকশন 23। এই প্রভিশনটা অ্যাপিলের প্রভিশন ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আপনারা জানেন প্রত্যেকেই যে অলরেডি এই বেঞ্চ, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে এবং সেই সংক্রান্ত নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 20 মার্চ 2026 নোটিশ। সেই নোটিশে কি লেখা আছে? ইন পারসুয়েন্স অফ দ্য অর্ডার ডেটেড 3rd March 2026 passed by the Honorable Supreme Court in WP Civil number 1089 of 2025 and others, and as recommended by the Honorable Chief Justice of the High Court at Calcutta, the Election Commission of India hereby constitute the following appellate tribunals for hearing appeals against order passed by the designated judicial officer in respect of inclusion or exclusion of prospective electors in the electoral roll of the state of West Bengal. The name of appellate authority, তারপরে এই দেখুন জাজেদের নাম, বিচারপতিদের নাম, এদিকে ডিস্ট্রিক্টে নাম লেখা আছে। এই নোটিফিকেশনের 3 নম্বর প্যারাগ্রাফে বলা আছে কিভাবে অ্যাপিল করবেন। দ্য অ্যাপিল মে বি ফাইল্ড আইদার 1 অনলাইন থ্রু দ্য ECI নেট প্ল্যাটফর্ম at http://eci.net.eci.gov.in or physically at the office of the DM, SDM, SDO who shall ensure digitization and uploading of the appeal on the ECI net platform at the earliest. এখন অনলাইনে অনেকেই জমা দিয়েছেন এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার অনেকেই পেয়েছেন।
অ্যাকনোলেজমেন্ট অফ অ্যাপিল সাবমিটেড, অ্যাপিল নাম্বার। তারপরে সেখানে সাবজেক্ট, অ্যাপিল এগেনস্ট এপিক নাম্বার সাচ এন্ড সাচ ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট, ডিলিশন লিস্ট ডেটেড সাচ এন্ড সাচ, এটা 27 তারিখের একটা ডিলিশন লিস্টের সাপেক্ষে অনলাইন অ্যাপ্লিকেশন। এপিক নাম্বার এগেনস্ট হুইচ অ্যাপিল সাবমিটেড, সেখানে এপিক নাম্বার দেবেন। 2, নেম অফ দ্য পার্সন এগেনস্ট হুম অ্যাপিল ইজ ফাইল্ড, তার নাম দেবেন। ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল, এইখানেই ব্রিফ ফ্যাক্টটি লিখবেন। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই ব্রিফ ফ্যাক্ট লেখার ক্ষেত্রে 1000 ক্যারেক্টার। আপনারা একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজে আপনারা এইটা প্র্যাকটিস করবেন, কারণ কেস টু কেস বেসিসে এটা ভেরিয়েবল হবে। ফলে সাদা কাগজে যাতে 1000 ক্যারেক্টারের মধ্যে এই আপনার বস্তু, এই বিষয়বস্তুটি যাতে আপনি উত্থাপিত করতে পারেন সেরকম ভাবে লিখবেন। আপনারা নিশ্চিতভাবে এই এলাকার শিক্ষিত জনের সাহায্য নেবেন যারা প্রেসি লিখতে অভ্যস্ত। মানে প্রেসি কিভাবে হয় দেখবেন, 1/3 ইন সাইজ, এটা প্রথম। যদি পেশিতে আমিত্ব রাখতে নাই, কিন্তু এরকম এখানে ওরকম বিষয় নেই, এখানে আমিত্বই রাখতে হবে। কিন্তু আমি বলতে চাইছি এটাই যে আপনারা শর্ট ফর্মে লিখবেন, মানে যতটা সম্ভব প্রিসাইজ ওয়েতে আপনার বক্তব্যটা লেখার চেষ্টা করবেন এবং একটি কথা অবশ্যই লিখবেন। তার কারণ সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ সেখানে বলা আছে ট্রাইব্যুনাল নিজেরা ডিসাইড করবে যে অ্যাডিশনাল ডকুমেন্ট নেবেন কি নেবেন না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই লিখবেন যে আমাদের ডকুমেন্ট এই ডকুমেন্ট আছে, কিন্তু যেটা ঘটেছে আপনাদের সঙ্গে সেটা লিখবেন। বলবেন আমি ডকুমেন্ট আপলোড করতে পারছি না, কারণ এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু ডকুমেন্ট, অ্যাডিশনাল ডকুমেন্ট বা কোনো ডকুমেন্টই আপলোড করার কোনো প্রকার প্রভিশন নেই। 500 ওয়ার্ডের মধ্যে 500 মার্জনা করবে, 500 ক্যারেক্টারের মধ্যে রিলিফ শর্ট করতে হবে। সেটাও দেখবেন এখানে লেখা আছে যে কি রিলিফ চান আপনি, ডিটেশনের এগেনস্টে সেটা স্যাটিসফাইড চান এবং আপনার নাম ইনক্লুড করতে চান, সেটা লিখে দেবেন। এটা রিলিফ শর্ট করতে এটা মোটামুটি হয়ে যাবে। রিজন ফর ডিলে ইন অ্যাপিল সাবমিশন ইফ এনি, যদি কারোর ডিলে হয় মোর দ্যান 15 ডেজ হয়ে যায়, কারণ হচ্ছে এখানে দেখবেন আপনার যে ডিলিটেশন লিস্ট দিয়েছে সেখানে সেই লিস্টের একেবারে মাথায় লেখা আছে যে 15 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে, প্রেফার করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো কারণে 15 দিন পেরিয়ে যান তাহলে কিন্তু এই প্যারা 5-এ সেটা লিখবেন অ্যাপিলেন্ট ডিটেলস, সেখানে আপনার অ্যাপিলেন্টের ডিটেলস লিখবেন, তার নাম, এপিক নাম্বার, মোবাইল অথবা ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস। আর তারপরে ডিক্লারেশন আছে, ওটা অটোমেটিক চলে আসবে, সিগনেচার। তারপর প্রিন্ট আউট নেবেন, সিগনেচার করে আপনি রেখে দেবেন এবং সেটা পাঠিয়েও দেবেন। তার কারণ আর যারা অফলাইন করবেন তারা এসডিও অফিস, বিডিও অফিস অথবা ডিএম অফিসে জমা করবেন। এই মুহূর্তে ট্রাইব্যুনালে জমা করা, সরাসরি জমা করার কোনো প্রকার প্রভিশন হয়নি এবং সেটা নোটিফিকেশনে লেখাও নেই। নোটিফিকেশনে ডিএম, এসডিএম, এসডিও এদের কথা বলা আছে, এই অফিসগুলোর কথা। এই ফিজিক্যালি সেখানে জমা দিতে হবে এবং বলাও আছে হু শ্যাল এনশিওর ডিজিটাইজেশন এন্ড আপলোডিং অফ অ্যাপিলস অন দ্য ইসিআই নেট প্ল্যাটফর্ম এট দ্য আর্লিয়েস্ট। ফলে সেটা সেই কথাটাও বলা আছে যে তারা অর্থাৎ ডিএম, এসডিও এরাই, ডিএম, এসডিএম এবং এসডিও এরাই মূলত এটা ডিজিটাইজেশন করবেন। ফলে যদি আপনারা অনলাইন করেন, এই যে 6টি প্যারাগ্রাফ সেখানে নির্দিষ্টভাবে এপিক নাম্বার দিয়ে, আপনার নাম দিয়ে, ব্রিফ ফ্যাক্ট লিখে, ব্রিফ ফ্যাক্টটা 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে এবং সেটা অবশ্যই লিখবেন যে আপনি অ্যাডিশনাল কি ডকুমেন্ট দিতে চান বা ডকুমেন্ট দিতে চান বা কোন ডকুমেন্ট আছে এবং সেটা আপলোড করতে পারছেন না সেটাও বলে দেবেন। এখন সমস্যা হচ্ছে যেটা, যে অনেকেই যেটা প্রশ্ন করছেন সেটা হচ্ছে ট্রাইব্যুনাল কবে ফাংশন করবে। দেখুন, খাতায় কলমে ট্রাইব্যুনাল ফাংশন করছে, কিন্তু এখনো পর্যন্ত ফাংশন করেনি, এটা বাস্তব। এখন অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, অনেকেই বিশেষ করে যারা চাকরিরত তারা অনেকেই ভীত সন্তুষ্ট হওয়ার কোনো প্রকার কারণ নেই। আপনারা নিশ্চিতভাবে যারা চাকরি করছেন তাদের চাকরি যখন হয়েছিল, যাদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়, পিভিআর বলা হয়, সেই পিভিআর হয়েছিল, ফলে আপনাদের চিন্তার কিছু নেই। যাদের পাসপোর্ট আছে তাদেরও পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, তাদেরও চিন্তার কিছু নেই, কারোরই চিন্তার কিছু নেই। তার কারণ আইনগতভাবে এখনো পর্যন্ত, ভবিষ্যতে কি হবে
সেটা ভবিষ্যতের গর্বে ছেড়ে দিন। কিন্তু এখনো পর্যন্ত আইনগতভাবে ভোটার ঠিক করা আর নাগরিক ঠিক করা এক জিনিস নয়। হ্যাঁ, নিশ্চিতভাবে নাগরিকই ভোটার হবেন, কিন্তু কেউ ভোটার নন বলে তিনি নাগরিক নন, এটা কোথাও সিদ্ধ হয়নি। অর্থাৎ সব ভোটারই নাগরিক, নাগরিক ছাড়া কেউ ভোটার হতে পারে না, কিন্তু সব নাগরিক ভোটার নাও হতে পারে। ধরুন কারোর ইচ্ছা হচ্ছে না ভোটার লিস্টে নাম তুলবে না, কিন্তু তিনি যে নাগরিক নয় এটা বলা সম্ভব না। বা তিনি, অনেকেই তো দেখবেন নোটা দিতে ভোট দেন, বা অনেকে ভোট দিতে নাই চাইতে পারেন। কিন্তু হ্যাঁ, নাগরিক, তার নাগরিক পরিচয় পত্র এটা যে সকলের কাছে একেবারে স্পষ্টভাবে রয়েছে এটা নাও হতে পারে। বিশেষ করে এই নাম ডিলিট, এটা মূলত কাদের সঙ্গে হয়েছে এটা বুঝে নেওয়া উচিত। মূলত হয়েছে যারা অশিক্ষিত, বিশেষ করে মহিলাদের সঙ্গে। ছেলেদেরও অনেক আছে, আর এটা ভাবার কোনো কারণ নেই একটি বিশেষ সম্প্রদায় হয়েছে। হ্যাঁ, বিশেষ সম্প্রদায়ের মধ্যে হয়তো পার্সেন্টেজ হায়ার হতে পারে, কিন্তু সকলেরই হয়েছে। এই যে আধিকারিকের কথা বললাম, উচ্চতম আধিকারিক, সেক্রেটারি পর্যায়ে, কোন স্তরের আমি বলছি না, তার ছেলে আমেরিকায় থাকে, ডিলিট হয়ে গেছে। ফলে একেবারেই যে সকলেই এই ডিলিটের ফলে বেনাগরিক হয়ে গেছেন, এটা ভাবার কোনো প্রকার কারণ নেই এই মুহূর্তে। আপনারা অবশ্যই আইনগত প্রভিশন ইনভোক করবেন। আর একটা কথা অবশ্যই সকলকে বলবো, যে অনেকেই উত্তেজিত হয়ে বা অনেকে চেষ্টা করছেন এই পরিস্থিতিতে আরেকটু অ্যাগ্রাভেটেড করতে, উত্তেজনা ছড়াতে। আপনাদের এই মুহূর্তে কাজ হচ্ছে সময়ের মধ্যে, এই যে দেখালাম অ্যাকনলেজমেন্ট অফ অ্যাপিল সাবমিটেড, দেখুন অ্যাপিল সাবমিট হয়েছে। এইভাবে আপনি অনলাইন করতে পারেন। তারপরে আপনাদের দেখাতে পারি এইভাবে অফলাইনও করা যেতে পারে। আমি একটা ফরম্যাট ফরম্যাট মানে একজনের অ্যাপিল, এইভাবে অ্যাপিল করতে পারেন। তিনি অনেকটা বড় করে সুন্দর করে লিখেছেন, মানে লিখে দিয়েছে। তো সেক্ষেত্রে তার ফ্যাক্টগুলো সব ন্যারেট করে, সমস্ত ডকুমেন্ট অ্যানেক্স করে। এই মুহূর্তে যেহেতু অফলাইনের অনেক জায়গায় আপনারা সুযোগ পাচ্ছেন না, কিন্তু সময় খুব স্বল্প, ফলে এই যে অনলাইন ফর্মে আপনি সাবমিট করতে পারেন যেভাবে বললাম। পরবর্তীতে নিশ্চিতভাবেই এই ট্রাইব্যুনাল শুরু হলে নিশ্চিতভাবে ট্রাইব্যুনালের উপর পুরো বিষয়টি সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়েছে। এবং সমস্যা যেটা হয়েছে সেটা স্বীকার করে নেওয়াই উচিত। সেটা হচ্ছে যে আমাদের দেশে যে সমস্ত ট্রাইব্যুনালগুলো রয়েছে তাদের নিজস্ব আইন রয়েছে, কিন্তু এটা সুপ্রিম কোর্টের দ্বারা তৈরি ট্রাইব্যুনাল, এবং সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালের উপরই পুরো বিষয়টি ছেড়ে দিয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাইব্যুনাল কি করবেন, কি পদ্ধতিতে করবেন, এটা যেহেতু ডিসাইড হয়নি এবং খুব একটা সুস্পষ্ট রূপরেখা তৈরি হয়নি, ফলে অনেকেই কনফিউজড। কিন্তু কনফিউশনের কোনো জায়গা নেই, যেহেতু অনলাইন অলরেডি শুরু হয়েছে এবং অফলাইনও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসগুলো, এসডি অফিসগুলোই অনেকেই নিচ্ছেন। ফলে আপনারা অফলাইনও দেবেন, ভীত সন্ত্রস্ত কেউ হবেন না। আইনগত যে পদক্ষেপ, আমি এটা খুব একটা কঠিন কাজও নয়, খুব সহজ কাজ, সহজেই করতে পারেন। আশা করি আপনাদের খুব একটা অসুবিধা হবে না। আপনারা সকলেই অত্যন্ত সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন। আপনারা যারা, বিশেষ করে যারা সমাজের একটু পিছিয়ে পড়া অংশ, তাদেরকে বলবো যে আপনারা নিশ্চিতভাবে, প্রতিটি গ্রামে এখন শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে, তাদের সাহায্য নিন। এলাকার যে সমস্ত আইনজীবীরা এখন সকলেই সাহায্য করছেন, সব তাদের কাছে সাহায্য নিন। এই অবস্থার মধ্যে সকলে সাহায্য করুন, এবং আশা করি আমরা সকলেই একসঙ্গে মিলে এই বিষয়টিকে করে ফেলতে পারবো, আইনগত বিষয়টিকে। তার কারণ এটি একটি, বলতে পারেন, আইনগত একটি সমস্যা।
ফলে একটি আইনি পথেই এর সমাধান সম্ভব। নিশ্চিতভাবেই রাস্তার আন্দোলন থাকবে, আমি গণতান্ত্রিক আন্দোলন সবসময় পছন্দ করি, কিন্তু সেটা গণতান্ত্রিক পথেই, আইন মেনেই। আপনারা কেউ কারোর দ্বারা প্ররোচিত হবেন না, এবং কেউ যদি প্ররোচিত করার চেষ্টা করে, বিশেষ করে প্ররোচনা দেওয়ার চেষ্টা করে, যে ফর্মেই হোক, কেউ প্ররোচিত হবেন না। তার কারণ আপনাকে মাথায় রাখতে হবে, আপনার নাম ডিলিট হলে, আইনগতভাবে ডিলিট হলে, আপনাকে আইনগতভাবেই সেই নাম ফিরিয়ে আনার বন্দোবস্ত করতে হবে। সে আপনি আন্দোলন করবেন যাতে সেটা, যে উদ্দেশ্য সেটা নিয়ে আন্দোলন করবেন, সেটা অন্য বিষয়, কিন্তু আপনার নাম ডিলিট হয়ে গেলে আপনাকে ট্রাইব্যুনালে গিয়েই যেভাবে অ্যাপিল করা উচিত সেটাকে অ্যাডপ্ট করবেন। এই ক্ষেত্রে কেউ না এটা আমি অন্য পদ্ধতিতে এটাকে বাইপাস করতে পারবো, এরকম হবে না। অনেকেই বলেছিলেন এসআইআর হবে না বা আমি আছি। দেখুন, এইসব ফালতু কথা। অনেকে বলেছিলেন যে তিনি মামলা করে সব জয়লাভ করে নিয়েছেন, তা আপনার জয়লাভের পর এত নাম ডিলিট কেন? তা আপনার এই এত লোকের নাম ডিলিট কি আপনার জয়লাভ? আপনি যে বলেছিলেন আপনি জয়লাভ করে গেছেন, বেরিয়ে এসে তার কনসিকুয়েন্স কি হলো? তার কনসিকুয়েন্স হচ্ছে এত মানুষের নাম ডিলিট হয়ে গেল। আমি প্রথমে সেকশন 24 পড়লাম। সেকশন 24-এ অ্যাপিল কোথায় করার প্রভিশন ছিল? দেখুন, এই যে নাম ইনক্লুশন বা এক্সক্লুশন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিদের দ্বারা হওয়ার স্কোপ আইনে আছে। আমাদের দেশে পরিষ্কার ফ্রেমওয়ার্ক রয়েছে, জুডিশিয়ারির কাজ কি, এক্সিকিউটিভের কাজ কি, এবং লেজিসলেটরদের কাজ কি। যে কাজ এক্সিকিউটিভ ওয়ার্ক ছিল সেটিকে জুডিশিয়াল ওয়ার্ক বানিয়ে মানুষকে বিড়ম্বনায় ফেলার দায় নেবেন না। আপনাদের ভূমিকা কি ছিল? যে সমস্ত আর্টিকেল 12 অথরিটি, সেখানে ইনক্লুডিং স্টেট, আপনি কি কি সাজেশন দিয়েছেন বলবেন? যে আপনাদের ভূমিকা কি ছিল, আপনারা কিভাবে মানুষকে এই বিড়ম্বনার হাত থেকে বাঁচানোর জন্য কি কি করেছেন, পলিটিক্যালি কি কি করেছেন। আপনি বলেছেন পলিটিক্যালি আমি মামলা করেছি, পলিটিক্যাল মামলা করে আপনি কি অ্যাচিভ করলেন, মানুষকে কতটাই বিড়ম্বনায় ফেললেন। আপনি বলেছিলেন এসআইআর হতে দেবেন না, আজ এসআইআর হয়ে এত মানুষের নাম ডিলিট হয়ে গেল। তাহলে এই দায় কে নেবে? এই দায়িত্ব নিতে হবে আপনাকে। আজকে লোকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, এখনো চেম্বারের বাইরে লোক বসে আছে, জুনিয়ররা করছে, তারা যতটা পারছে সাহায্য করছে। আপনারা এই মানুষগুলোকে এই পরিস্থিতির মধ্যে ফেলালেন কেন? এর আগেও তো এসব হয়েছে, এসআইআর হয়েছে। দায় সকলে, নির্বাচন কমিশন সহ সকলে, এই দায় সকলের। এই আইনগত বিড়ম্বনায় ফেলিয়েছেন মানুষকে আপনারা সকলে একসঙ্গে মিলে। ফলে এই দায় কেউ এড়াতে পারেন না। এখন মানুষকে যখন এই বিড়ম্বনায় ফেলিয়েছেন আইনগতভাবে, সকলে চেষ্টা করুন মানুষকে সাহায্য করতে। আর মানুষকেও বলবো আপনারা এই আইনগত পদ্ধতি অ্যাডপ্ট করুন এবং যাতে এই অ্যাপিলের মাধ্যমে ফিরে আসতে পারেন তার বন্দোবস্ত করুন। আর এটা ভাবার কোনো কারণ নেই যে ট্রাইব্যুনালেও যদি দেখা যায় যে কেউ কোনো কারণে
নাম এলো না, তাতেও ভীত হওয়ার কিছু কারণ নেই, তার কারণ তার পরবর্তী ধাপও আছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাজ হচ্ছে অ্যাপিলটাকে সাবমিট করা, তারপরে পরবর্তী ধাপে যাওয়া। ফলে আপনারা কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। অনলাইনে পারলে অনলাইন করুন, কিন্তু চেষ্টা করবেন যাতে পুরো বিষয়টিকে দেওয়া যায়। অফলাইনে সেটা দেওয়াটা সহজ। পুরোটা লিখতে পারেন, কারণ অফলাইনে তো আর এখনো পর্যন্ত ওই ওয়ার্ড বা ক্যারেক্টার রেস্ট্রিক্ট করেনি। আপনি অ্যাডিশনাল ডকুমেন্টও দেবেন। ফলে আপনার সেক্ষেত্রে সমস্ত বিষয়টি থাকলে আপনার সুবিধা হবে। এর আগের দিনও বলেছি, কারণ প্রচুর লোকজন ফোন করছেন যে কিভাবে করব। আজকে ওই অনলাইনের যে ফরম্যাটটা সেটা দেখিয়ে দিলাম, কারণ এর আগের দিন বলেছিলেন। সকলে চেষ্টা করুন, এবং এটা সহজ পদ্ধতি, নিজেরাই করতে পারবেন, এবং চেষ্টা করুন নিজেরাই করার। আপনার যা ফ্যাক্ট হয়েছে সেটা লিখে ফেলুন এবং নিজেরাই এটা করুন। এলাকার যে সমস্ত শিক্ষিত জনেরা রয়েছেন তাদের সাহায্য নিন। শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছেন, এলাকার সুধীজনেরা রয়েছেন, তাদের সাহায্য নিন। এলাকার আইনজীবী বন্ধুরা রয়েছেন প্রতিটি এলাকায়। আমি সকলের কাছে কৃতজ্ঞ যে তারা প্রত্যেকে যে এলাকায় রয়েছেন, একেবারে আলিপুরদুয়ার থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, জলপাইগুড়ি, এদিকে মালদা, নদিয়া, বারাসাতের খুবই অ্যাক্টিভ, আলিপুর থেকে শুরু করে ব্যাংশাল, কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তো রয়েছেন, প্রত্যেকে সাহায্য করছেন। এবং আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে তারা প্রত্যেকেই মানুষের সাহায্যে নেমে এসছেন। এই মুহূর্তে যারা সত্যি সত্যিই মানুষের প্রয়োজনে যারা এসছেন, আগিয়ে এসছেন, তাদের প্রত্যেকে বলবো, এবং কেউ ভীত সন্ত্রস্ত হবেন না এবং কেউ উত্তেজনা ছড়াবেন না। তার কারণ দেখুন, এমনি যে এই মুহূর্তে গোটা দেশব্যাপী বা গোটা বিশ্বব্যাপী যে অশান্ত পরিবেশ, বিশেষ করে এই মুহূর্তে জিও পলিটিক্স যে জায়গায় দাঁড়িয়েছে, এই মুহূর্তে যেভাবে দেখছেন প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে, এই মুহূর্তে যেভাবে গ্যাস সহ পেট্রোপণ্যের যে অপতুলতা রয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে ফার্দার কোনো প্রকার অস্থিরতা সেটা কোনোভাবেই কাম্য নয়। সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা, কারণ এই মুহূর্তে ভোটের আবহাওয়াও চলছে। ফলে মানুষ এমনি একটু উত্তেজিত, তা আবার গরমও পড়েছে। ফলে উত্তেজিত কেউ হবেন না। সকলে ঠান্ডা মাথায় এই অনলাইন অ্যাপিল এবং অফলাইন অ্যাপিল যে ফর্মে পারবেন সেটি করে ফেলুন 15 দিনের মধ্যে। ধন্যবাদ।